নমস্কার, আমি প্রীতিলি মোদক। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের আলোচনার বিষয় দি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভারতের সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি আমাদের গণতন্ত্র, অধিকার ও জাতীয় ঐক্যের ভিত্তি। দীর্ঘ আলোচনা, মত বিনিময় ও চিন্তা ভাবনার মাধ্যমে তারা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রচনা করে। এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপিকা প্রফেসর দীপিকা মজুমদার। তিনি মোদক ট্রেনার একাডেমির বোর্ড অফ ডিরেক্টরস মেম্বার এবং কলকাতার মুরলীধর গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপিকা। দীর্ঘ অধ্যাপনা, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অভিজ্ঞতা তাকে এই বিষয়ে এক বিশেষজ্ঞ বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত থেকে তার মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আমি নিশ্চিত তার আলোচনা আমাদের সকলকে সমৃদ্ধ করবে এবং বিষয়টি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। এবার আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর দীপিকা মজুমদার মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। ভারতের সংবিধান ও ভারতীয় গণপরিষদ বা সংবিধান সভা। আমরা ভারতবর্ষে বহুকাল থেকে দেখছি যে ভারতে গণতন্ত্র ছিল না। এখানে ছিল রাজা, মহারাজা, নবাব বা বাদশাহের শাসন এবং বিভিন্ন জায়গায় ছিলেন বিভিন্ন রাজা, ছোট ছোট এক একটা অঞ্চলে, যার জন্য এক একটা অঞ্চলের শাসন পরিচালনা ছিল এক এক রকমের। সবই ছিল রাজার প্রয়োজন মতো, রাজার ইচ্ছে মতো, যার জন্যে এক একটা অঞ্চল কিন্তু খুব শক্তিশালী ছিল না। মাঝে মাঝেই বিভিন্ন শত্রুরা এসে আক্রমণ করেছে এবং বিভিন্ন জায়গা মাঝে মাঝে শত্রুদের দ্বারা বিজিতও হয়েছিল। এই ভারতে 1607 সালে এসেছিল ইংরেজ বণিকরা। তখন ছিল মোগল যুগ। ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনকার রানী, ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে একচেটিয়া ব্যবসা করার সনদ নিয়ে কলকাতায় কাছাকাছি আসে এবং এদেশে এসে তারা মোগলদের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে তারা ব্যবসা শুরু করে। এখন ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মোগল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে গেল, তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেষ্টা করলো ভারতের রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করতে। 1757 সালে পলাশির যুদ্ধ হলো। আর এই পলাশির যুদ্ধে কি হলো, সিরাজউদ্দৌলা আমাদের ভারতের মানে যিনি নবাব, তিনি হেরে গেলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতলো এবং তারপরে শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তারা প্রথমে মির্জাফর, পরে মীর কাসেমকে মসনদে বসায় এবং আমাদের এই ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আইনগতভাবে শুরু হয় 1765 সালে এবং অঞ্চলটা ছিল বিহার, বাংলা আর উড়িষ্যা। এই তিনটে শাসনকর্তা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এসেছিল বণিক হিসেবে ব্যবসা করতে, কিন্তু তারা আলটিমেটলি হয়ে গেল ভারতের শাসক এবং শাসনের নামে, রাজস্ব আদায়ের নামে, বাণিজ্য পরিচালনার নামে
তারা অবাধ লুণ্ঠন আর অত্যাচার করত, নানাবিধ বাজে আইন ভারতীয়দের উপর চাপানো হতো। এই সময় ভারতের জনগণের মধ্যে অসন্তোষ, তা দেখে 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কোম্পানির শাসন ব্যবস্থায় কিছু সংস্কার প্রবর্তন করে। কিন্তু তাতেও ভারতীয়দের অসন্তোষ কমে না, গণ অসন্তোষ বৃদ্ধি পায়। এবং সেইটার প্রকাশ দেখা যায় 1857, মানে 1773 সালে এগুলো রেগুলেটিং অ্যাক্ট করলো, তাতে হলো না। এরপর দেখা গেল অসন্তোষ চলছে। 1857 সালে সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের পর 1858 সালে ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে নিয়ে ব্রিটিশ রাজশক্তির হাতে অর্পণ করা হয়। ব্রিটিশ রাজশক্তি এই ভার নিয়ে নেয় এবং ভিক্টোরিয়া ঘোষণা করেন ভারতের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন যে তাদের প্রতি পক্ষপাতহীন আচরণ করা হবে এবং তাদের ধর্ম ও প্রথা সমূহের উপর কোনো হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ 1858 সালে আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ার রানী, ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী, তার সর্বময় কর্তৃত্ব। তিনি একজন ভারত সচিব এবং তার অধীনে 15 জন সদস্য দ্বারা গঠিত শাসন পরিষদের হাতে শাসনভার দেন, তিনি রানী দেন। কিন্তু ভারতীয়দের মধ্যে তারপরেও কিন্তু অসন্তোষ ছিল, গণ অসন্তোষ ছিল। 1861 সালে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট প্রণয়ন করে গভর্নর জেনারেলের পরিষদ বা কাউন্সিলে পরামর্শদাতা হিসেবে কিছু ভারতীয়দের যুক্ত করা হয়। যাদের যুক্ত করা হয় তারা কিন্তু সাধারণ লোক ছিলেন না, ছিলেন রাজা, জমিদার বা ব্যবসাদার, অর্থাৎ অভিজাত শ্রেণীভুক্ত। আবার এই সময় কংগ্রেস দল গড়ে ওঠে 1885। এই কাউন্সিল অ্যাক্ট প্রথম যেটা হলো, এটা প্রথম কাউন্সিল অ্যাক্ট 1861। তার কিছুদিন পরে 1885 সালে গড়ে উঠল ভারতের জাতীয় কংগ্রেস এবং শুরু হলো নানা গণ আন্দোলন, নানা রকম স্বাধীনতা সংগ্রাম। 1892 সালে ব্রিটিশ সরকার এই কাউন্সিল অ্যাক্টটিকে আরেকটু সম্প্রসারিত করে এবং তারা কি করে, আরো ভারতীয়দের কাউন্সিলে যুক্ত করে, আরো বেশি প্রতিনিধি নেয়। আর 1909 সালে মরলি মিন্টো সংস্কার করে ভারতের শাসন ব্যবস্থার কিছুটা বিকেন্দ্রীকরণ করা হয়। বিকেন্দ্রীকরণ মানে ডিসেন্ট্রালাইজেশন, কিছুটা উপর থেকে ক্ষমতা নিচের দিকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ যারা নিচের তলার লোক, যেখানে ভারতীয়রাও আছে, তারাও কিছু ক্ষমতা পায়। কিন্তু ভারতীয়দের মধ্যে অসন্তোষ চলতেই থাকে। এর ফলে একটা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম হয়েছিল। সেই মন্টেগু চেমসফোর্ড রিফর্ম কার্যকর হয় 1919 সালে, যাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এখানে কি করা হলো, সমস্ত ক্ষমতা, ভারতীয় রাষ্ট্রের যে ক্ষমতা, সেটা একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্য, দুটো ভাগে ভাগ করা হলো, যেটা সর্ট অফ যুক্তরাষ্ট্রীয় স্ট্রাকচার। প্রাদেশিক স্তরে, মানে যেটা তোমার রাজ্য স্তরে বা প্রাদেশিক স্তরে দায়িত্বশীল সরকারের নীতি গ্রহণ করা হয়, আর গভর্নর হস্তান্তরিত বিষয়গুলি মন্ত্রীদের সাহায্যে আর সংরক্ষিত বিষয়গুলি শাসন পরিষদের সাহায্যে পরিচালনা করতেন। মন্ত্রী এবং শাসন পরিষদের সদস্য সকলেই আইনসভার কাছে দায়িত্বশীল ছিলেন।
কিন্তু কেন্দ্রীয় স্তরে কোনো দায়িত্বশীল ব্যবস্থা প্রবর্তিত হয়নি। ভারতীয়দের দ্বারা স্বায়ত্ত শাসনের দাবিও মানা হয়নি। প্রধান ভারতীয় দলগুলি এই 1919 সালের ভারত সরকার আইন প্রত্যাখ্যান করে, যেটা মন্টেগু চেমসফোর্ড নীতি অনুসারে হয়েছিল। শাসকের অত্যাচারের বিরুদ্ধে নানা রকম জায়গায় নানা প্রবন্ধ এ সময় প্রকাশিত, এ সময় বা তার একটু আগেও হয়েছে। মানে বিশেষভাবে উল্লেখযোগ্য মন্টেস্কুর একটা বই, যেটা 1748 সালে প্রকাশিত হয়েছিল। তার এই বইটার নাম এসপিরিট ডি লুই। এই গ্রন্থে তিনি সাংবিধানিক নানা রকম প্রশ্ন নিয়ে আলোচনা করেন এবং তিনি লেখেন যে সংবিধান সভা দ্বারা আইন প্রণীত হবে এবং সেটাই ম্যাডাম একটু ডিস্টার্ব করছি, বলছি আপনার পেছনে মাথার উপরের যে লাইটটা, ওটা একদমই আপনার মুখকে পুরো কভার করে নিয়েছে, কিচ্ছু দেখা যায় না। এইটা খালি অফ করে দিন, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। থ্যাংক ইউ, একদম ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি বলছিলাম, মন্টেগু চেমসফোর্ড রিফর্মটা ভারতীয়রা প্রত্যাখ্যান করলো। আর ভারতীয় যারা নেতা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে কংগ্রেসের নেতারা, তারা আমাদের স্বায়ত্ত শাসনের দাবি জানাতে থাকলেন। 1848 সালে বললাম মন্টেস্কুর বই বেরোলো, এসপেরিট ডি লুই। এই বইতে তিনি বোঝালেন যে সাংবিধানিক আইন তার ভিত্তিতে ক্ষমতা ব্যবহার করতে হবে এবং এটা ইউরোপে, আমেরিকায় এই জাতীয়, আর সংবিধান সভা আইন করবে, এই সংবিধান রচনা করবে। এটা আমেরিকা, ইউরোপে বিভিন্ন দেশে স্বীকৃত হলো এবং এটার জনপ্রিয়তা বাড়তে থাকলো। সঙ্গে সঙ্গে প্রচন্ড জনপ্রিয় হলো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, সংসদীয় রাজনীতি, লিখিত সংবিধান ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা কথা বলা হলো যে জাতির সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত কোনো সংবিধান সভা সংবিধান রচনা করবে। ভারতীয় নেতারা ব্রিটিশের কাছে এ সময় পূর্ণ স্বশাসনের দাবি জানালেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার জানালেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে তারা এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের অধিকার দাবি করে। এই দাবি মেনে সর্বভারতীয় কংগ্রেস 1934 সালে পাটনা অধিবেশনে যে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে, তাতে বলা হয় অন্যান্য জাতির মতো কংগ্রেস ভারতের জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকার চায় এবং মনে করে এই অধিকার প্রয়োগের একমাত্র উপায় হলো একটি গ্রহণযোগ্য সংবিধান রচনা এবং সেই সংবিধান রচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নিয়ে সংবিধান সভা আহ্বান করা। এরপরে আমরা দেখছি ব্রিটিশরা কিছুটা গণতন্ত্র নিয়ে একটা সংবিধান নিলেন। 1935 অ্যাক্ট, 1935 সালের ব্রিটিশ ভারত শাসন আইন বা ব্রিটিশরা তৈরি করলো সংবিধানের একটা ছোট্ট একটা পরিবর্তন আনলো, যেটা 1937 থেকে কার্যকর হলো। এই যে 1935 ভারত শাসন আইন, এতে বলা হয় যে 11টি প্রদেশে দায়িত্বশীল মন্ত্রিসভা গঠিত হবে, কিন্তু গভর্নর জেনারেল আর গভর্নরদের হাতে অসীম ক্ষমতা ছিল। ভারতবাসী খুশি হয়নি
কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ছিল 6টি প্রদেশে, 5টিতে ছিল না। আর এই 6টি প্রদেশের আইনসভারা দাবি করে যে জনগণের ভোটে নির্বাচিত সংবিধান সভা ভারতের সংবিধান রচনা করুক। 1937, 1939 সালেও একইভাবে ভারতীয়দের দ্বারা গঠিত সংবিধান সভার দাবি জানানো হয়। সুভাষচন্দ্র বসুও পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন গণপরিষদের দাবি করেছিলেন। এই সময়, এটা আস্তে আস্তে 1939 বললাম, এরপরই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাতে ভারতীয়দের সমর্থন পাওয়া যায় সেজন্য ব্রিটিশ যারা সরকার তারা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করার প্রচেষ্টা করলো যাতে আমাদের সমর্থনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাওয়া যায়। লর্ড লিনলিথগো 1940 সালের আগস্ট মাসে ভারতীয়দের বলে যে ভারতের নতুন সংবিধানের রূপরেখা স্থির করার জন্য প্রতিনিধিত্বমূলক একটা সংস্থা গঠন করা হবে। এটা আগস্ট প্রস্তাব নামে পরিচিত, কিন্তু এটা ভারতীয়দের কাছে গ্রহণযোগ্য হলো না। 1942 সালে জাপানি সেনারা অগ্রগতি করছে দেখে ব্রিটিশ সরকার জানালো যে তোমাদের আমরা দেবো, স্বায়ত্তশাসন দেব, তার জন্য আমরা ক্রিপস মিশনকে ডাকছি। ক্রিপসের আন্ডারে একটা মিশন করা হলো এবং সেখানে প্রস্তাব, যেগুলো ক্রিপস প্রস্তাব বলে, সেগুলি ছিল ভারতের জনগণ দ্বারা নির্বাচিত একটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের সংবিধান রচনা করবে। এই সংবিধান ভারতকে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস এর মধ্যে ডোমিনিয়ন মর্যাদা দেবে। ডোমিনিয়ন হচ্ছে যে ব্রিটিশদের আন্ডারে যতগুলো দেশ ছিল, শুধু তো ইন্ডিয়া নয়, প্রত্যেকটা দেশকেই ডোমিনিয়ন বলা হতো। তারা কিছুটা নিজেরা, যারা ডোমিনিয়ন ছিল, আমরা ছিলাম না তখনও, সেই ডোমিনিয়ন যারা ছিল তাদেরকে কিছুটা স্বায়ত্তশাসন অধিকার দিত, কিন্তু হেড ছিল ব্রিটেনের রানী। আচ্ছা, 3 নম্বর বললাম, একটি ভারতীয় ইউনিয়ন গঠিত হবে যার অন্তর্গত হবে ভারতের সব প্রদেশ আর দেশীয় রাজ্যগুলি। মানে দুটো আলাদা পার্ট ছিল, যে পার্টটা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, তারা ছিল ভারতীয় প্রদেশ, বিভিন্ন প্রদেশ, বাংলা, বিহার, উড়িষ্যা। আর একটা পার্ট ছিল যেটা ব্রিটিশরা পায়নি, ব্রিটিশরা অধিকার করতে পারেনি, সেখানে যারা দেশীয় রাজা বা কোনো নবাব শাসন করতেন, সেই পার্টটাকে বলা হয় দেশীয় রাজ্য। তার মানে ভারতে একদিকে ছিল প্রদেশ আন্ডার দ্য ব্রিটিশ, আর আরেকদিকে ছিল দেশীয় রাজ্য। তাই বলা হলো ইউনিয়নটাতে থাকবে একদিকে প্রদেশ, একদিকে দেশীয় রাজ্য। আর যদি কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য সংবিধানটি গ্রহণ করতে অরাজি হয়, তাহলে সেই প্রদেশ বা সেই রাজ্য তার নিজস্ব শাসনতান্ত্রিক মর্যাদা বজায় রাখতে পারবে। এই সময় ভারতে মুসলিম লীগ ছিল খুব গুরুত্বপূর্ণ। তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ ভারতকে সাম্প্রদায়িক ভিত্তিতে দ্বিখণ্ডিত করে দুটি পৃথক রাষ্ট্রের দাবি জানায়, ভারত ও পাকিস্তান। তারা আরো বলে যে মুসলিম প্রধান দেশগুলি নিয়ে গঠিত হবে স্বাধীন পাকিস্তান রাষ্ট্র, আর বাকিটা হবে ভারত। তারা দুটো রাষ্ট্রের জন্য দুটো পৃথক গণপরিষদ দাবি করে, একটা পাকিস্তানের জন্য আর একটা ভারতের জন্য। সিমলা একটা সম্মেলন ডাকা হয় দু দলের মধ্যে মীমাংসা করার জন্য।
কিন্তু সেটি ব্যর্থ হয়। অর্থাৎ শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত ক্রিপস মিশন অসফল হয়, ক্রিপস দেশে ফিরে যান। এটা শেষ হতে হতে ভারত, আমাদের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1942, তখন গান্ধীজির নেতৃত্বে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। ব্রিটিশদের বলা হয় যাও তোমরা ভারত ছেড়ে যাও। আন্দোলন খুব শক্তিশালী হয়েছিল, সমগ্র ভারতে একটা বিদ্রোহের পরিবেশ দেখা গিয়েছিল, অনেক নেতাকে ব্রিটিশরা কারারুদ্ধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এই সময় ব্রিটেন দেখা গেল সে বিশ্বযুদ্ধে জয়ী যে গ্রুপটা, সেই গ্রুপটার মধ্যে ব্রিটেন আছে, অর্থাৎ বিশ্বযুদ্ধে জয়ী, কিন্তু তার সাম্রাজ্যের ভিতটা খুব দুর্বল। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এই সময় দিল্লি চলো অভিযান হয়, নৌবাহিনীতে সশস্ত্র বিপ্লব হয়, নৌ বিপ্লব, জাতীয় কংগ্রেস নেতাদের দ্বারা নানা রকম মুক্তি আন্দোলন সংগঠিত হয়। এই সব দেখে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে একটা কিছু করতে হবে, তা নাহলে তাদের পক্ষে ভারতে তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখা কঠিন হবে। 1946 সালে 3 মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড পেথিক লরেন্স আর এডি আলেকজান্ডারকে নিয়ে একটি প্রতিনিধি দল করে ব্রিটিশ সরকারি, যাকে ক্যাবিনেট মিশন বলে। এই ক্যাবিনেট মিশনের অন্যতম প্রস্তাব ছিল একটি ভারতীয় ইউনিয়ন গঠিত হবে বিভিন্ন প্রদেশ ও রাজ্যগুলিকে নিয়ে। সেখানে ইউনিয়ন সরকারের এখতিয়ার থাকবে বৈদেশিক নীতি, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, আর অবশিষ্ট ক্ষমতা ভোগ করবে রাজ্য ও প্রদেশগুলি। ভারতীয় ইউনিয়নের প্রশাসন ও আইন বিভাগ গঠিত হবে বিভিন্ন প্রদেশ ও রাজ্যগুলির প্রতিনিধিদের নিয়ে। তবে আইনসভায় সাম্প্রদায়িক ব্যাপারে প্রশ্ন উঠলে তা সমাধানের জন্য দুটি প্রধান সম্প্রদায়ের প্রতিনিধিদের সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন হবে। ক্যাবিনেট মিশন স্বতন্ত্র পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব মানেনি, কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই ক্যাবিনেটের প্রস্তাবকে সমর্থন করে। 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশন গণপরিষদ বা সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের পদ্ধতি ঘোষণা করে। এখন এই গণপরিষদ বা সংবিধান সভা গঠন হবে জনগণের ভোটের ভিত্তিতে, এটাই গণতান্ত্রিক নিয়ম। কিন্তু ক্যাবিনেট মিশন বলল যে ভারতীয়দের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদের সদস্যদের নির্বাচন করতে অনেক সময় লাগবে, দেরি হয়ে যাবে সবটা। তাই স্থির করা হলো, কিছুদিন আগেই নির্বাচন হয়েছে প্রদেশগুলিতে এবং দেশীয় রাজ্যগুলিতেও, প্রদেশগুলিতেই নির্বাচন হয়েছিল, যে প্রদেশগুলির জনসংখ্যার ভিত্তিতে প্রদেশের জন্য যে নির্বাচিত আইনসভা, সেখানকার যারা গণপ্রতিনিধি তাদের নেওয়া হবে। আর তার মানে নির্বাচনটা জনগণ প্রত্যক্ষভাবে দিচ্ছে না, পরোক্ষ নির্বাচন হচ্ছে। জনগণ প্রতিনিধিদের নির্বাচন করলো, আর প্রতিনিধিরা যারা যাবে সংবিধান সভায় তাদের নির্বাচন করছে। এটাকে পরোক্ষ নির্বাচন বলে, প্রত্যক্ষ নির্বাচন নয়। এখন দেশীয় রাজ্যগুলির থেকেও একই নীতি অনুসরণ করা হয়, যে সেখানেও বলা হয় যে এক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হবেন। 1946 সালের 26 জুলাই এই নির্বাচন হয়, আর 1946 সালের 6 ডিসেম্বর, ইটস ভেরি ইম্পর্টেন্ট, 1946 সালের 6 ডিসেম্বর গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এতক্ষণ যেটা আমি বললাম সেটা হচ্ছে আমাদের সংবিধান সভা গঠনের পূর্ব প্রস্তুতি বা সংবিধান সভা গঠনের ইতিহাস।
আচ্ছা, এই যে সংবিধান সভা প্রতিষ্ঠিত হলো, এখানে ভারতের জনসংখ্যার ভিত্তিতে প্রদেশগুলি থেকে 296টি আসন ছিল সংবিধান সভাতে, আর দেশীয় রাজ্যগুলি থেকে নেওয়া হয়েছিল 93টি। টোটাল 296 প্লাস 93 ইজ ইকুয়াল টু 389 সদস্য নিয়ে এই সভা গঠিত হয়েছিল। সমাজের বিভিন্ন স্তরের জ্ঞানী গুণী ব্যক্তিরা গণপরিষদের গণপরিষদের সদস্য পদ পান, এবং এই গণপরিষদের উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান রচনা করা আর সংবিধানের মাধ্যমে ভারতের আর্থ-সামাজিক বিপ্লব বা উন্নয়নকে ত্বরান্বিত করা। এখন এখানে উল্লেখযোগ্য যে স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে সংবিধান সভা গঠিত হয় দেশের জনগণের দ্বারা বা দেশীয় কোনো নির্বাচিত সরকার দ্বারা, কিন্তু আমাদের এই সংবিধান সভাটা গঠন করা হলো, এটা হচ্ছে ব্রিটিশ শাসকদের সঙ্গে আমাদের আপোষ মীমাংসার ফল। এখন এই যে সংবিধান সভা গঠিত হলো, ডেটটা বললাম 1946 সালে। এটার পরে কি হলো, আবার মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে কিছু মতবিরোধ ঘটলো। গণপরিষদ গঠনের জন্য নির্বাচনে যোগ দিয়েছিল, মুসলিম লীগও দিয়েছিল, কংগ্রেসও দিয়েছিল। প্রদেশগুলি থেকে যারা নির্বাচিত হয়েছিলেন 296 জন, তাদের মধ্যে কংগ্রেস থেকে ছিল 204 জন, মুসলিম লীগ থেকে ছিল 73 জন, নির্দল 7 জন, আর শিখ গোষ্ঠী থেকে 4 জন, আর পাঞ্জাব ইউনিয়নিস্ট মুসলিম দল ছিল 3টে, আর বাংলার কৃষক প্রজা দল ছিল কয়েকটা। তাহলে দেখা যাচ্ছে যে এই নির্বাচনে এরা অংশগ্রহণ করলেও নির্বাচনের পর গঠিত যে সংবিধান সভা সেইটা মুসলিম লীগরা মানতে চাইছেন না। এবং 1946 সালের 6ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল সংবিধান সভা। 3 দিন পর 9ই ডিসেম্বর গণপরিষদে যে প্রথম অধিবেশনটা হলো, তাতে মুসলিম যারা মেম্বার তারা কেউ যোগ দেননি। তারপরে আরো পরপর 4টে অধিবেশন, সেই 4টে অধিবেশনের কোনোটাতেই মুসলিম লীগরা যোগ দেয়নি। কাজে মুসলিম লীগকে বাদ দিয়েই গণপরিষদের অধিবেশন চলছিল। কিন্তু মুসলিম লীগও বুঝিয়ে দেয়, সংবিধান সভা বয়কট করে বুঝিয়ে দেয় যে স্বতন্ত্র পাকিস্তান রাষ্ট্রের দাবিতে তারা অনড়, এবং এই গণপরিষদকে বাতিল করে তারা নতুন গণপরিষদ দাবি করে। এই সময় ব্রিটিশ গভর্নমেন্ট তাদের দাবিকে প্রশ্রয় দেয়। লর্ড মাউন্টব্যাটেন আসেন আমাদের ভাইসরয় হয়ে, এবং তিনি মুসলিম লীগের সঙ্গে আলোচনা করে পাঞ্জাব ও বাংলাকে দুভাগে ভাগ করার পরিকল্পনা করেন। হিন্দু প্রধান অঞ্চলগুলি নিয়ে হিন্দুস্তান আর মুসলমান প্রধান অঞ্চলগুলি নিয়ে পাকিস্তান গঠনের সিদ্ধান্ত হয়। 1947 সালের 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়, এবং মুসলিম লীগ কংগ্রেস দুটো দলই এই ঘোষণা মেনে নেয়। 1947 সালে 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হলো, আর এই ব্যবস্থা অনুসারে 18ই জুলাই ভারতের স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করা হয়। আবার মুসলিমদের জন্যও আইন, তাদের স্বাধীনতার জন্য আইন পাস করা হয়। আর যেটা হলো, দুটো ডোমিনিয়ন প্রতিষ্ঠিত হবে, একটা ভারতবর্ষ, একটা পাকিস্তান, এবং উভয় ডোমিনিয়নে যারা সংবিধান সভার সদস্য তারা নিজ নিজ সংবিধান প্রণয়ন করবে। 1947 সালের 26শে জুলাই গভর্নর জেনারেল পাকিস্তানের জন্য
পৃথক গণপরিষদ ঘোষণা করেন। মুসলিম সদস্যরা পাকিস্তানে যোগ দেন, পাকিস্তানের গণপরিষদে যোগ দেন, আর ভারতের প্রদেশগুলি থেকে নির্বাচিত সদস্যরা ভারতের সংবিধান সভায় যোগ দেন। যেহেতু আমি বলেছিলাম 230 ছিল 296, সেটা কমে গেল, মুসলিমরা চলে গেল, সেটা হয়ে গেল 229 ভারতে, আর দেশীয় রাজ্যগুলির সংখ্যাও কমে গেল, 70 হলো, 299 ছিল আমাদের সংবিধান সভার সদস্য যখন তারা কাজ শুরু করলো। আর দুটো গণপরিষদ স্থাপিত হলো এবং দুটো দেশে স্বতন্ত্রভাবে সংবিধান রচনার ইতিহাস শুরু হলো। অর্থাৎ যে সংবিধান সভা গঠিত হয়েছিল ব্রিটিশদের দ্বারাই অখণ্ড ভারতের জন্য, তা খণ্ডিত ভারতবর্ষ কাঠামোকে নির্মাণের জন্য তৈরি করা হলো। গণপরিষদের প্রথম অধিবেশন আমি বলেছি হয়েছিল 9 ডিসেম্বর 1946। এটাও বলেছি ব্রিটিশ শাসকদের দ্বারা সৃষ্ট এবং ব্রিটিশ মতামত, ব্রিটিশ বিধান অনুসারে চলতো। তারপরে দ্বিতীয়, চতুর্থ, যে তৃতীয় সবকটা যে সংবিধান রচনার ইতিহাস আমরা পাই, গণপরিষদে যে আলোচনা হয়, সেখানে দেখা যাচ্ছে গণপরিষদ ব্রিটিশদের দ্বারা পরিচালিত, এটা সার্বভৌম সংস্থা ছিল না। 1947 সালের 24শে জানুয়ারি, তখনও আমরা স্বাধীন নই, ভারতীয় গণপরিষদ 50 জন সদস্য নিয়ে একটা উপদেষ্টা কমিটি গঠন করে, যার সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, এবং কিছু সদস্যকে মনোনয়নের ব্যবস্থা করা হয়। এই উপদেষ্টা কমিটিতে অনেক প্রতিনিধি ছিলেন এবং 3টে কমিটি হয়, 3টে কমিটিরই অনেকগুলো সাব কমিটি হয়। 1907 এটা হলো, আর তখনও আমরা স্বাধীন নই, আমরা সার্বভৌম নই। এরপরে 1947 সালের 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। ভারতের গণপরিষদের উপর ব্রিটিশ সরকারের সমস্ত কর্তৃত্ব শেষ হয় এই যে নতুন যে স্বাধীনতা আইন, এই আইন দ্বারা। আর 1947 সালের 14ই আগস্ট গণপরিষদের যখন পঞ্চম অধিবেশন হচ্ছে, তখন থেকে ভারত পূর্ণ সার্বভৌমত্ব লাভ করে, অর্থাৎ আমরা স্বাধীনতা লাভ করি। 1947 সালের নভেম্বর থেকে শুরু হয় সংবিধান রচনার কাজ। 14ই আগস্ট আমাদের স্বাধীনতার ঘোষণা হলো, 15ই আগস্ট থেকে আমরা স্বাধীন হলাম, আর নভেম্বর মাসে আমাদের যে সংবিধান সভা, সেই সংবিধান সভা সংবিধান রচনার কাজ শুরু করে। এর আগে মানে টোটাল এটার আগে 5টা সংবিধান সভা হয়েছে, যখন আমরা সার্বভৌম ছিলাম না, স্বাধীন ছিলাম না। এই সভাগুলির মধ্যে দ্বিতীয় সভায় একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করা হয়েছিল, সেটা করেছিল নেহেরু, এবং নেহেরুর 8 দফা প্রস্তাব বলে সেটি বিখ্যাত। এবং এই 8 দফা প্রস্তাব যেটা, এটা সকলেই মেনে নিয়েছিল, এবং এই 8 দফা প্রস্তাবকে ভারতীয় সংবিধানের মূল ভিত্তি বলে অনেকে মেনে নেন। এবং ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় এই 8 দফা প্রস্তাবগুলোকে যুক্ত করা হয়েছে। প্রস্তাবগুলো আমি ছোট্ট করে বলছি। 8টা প্রস্তাব। স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ভারত গঠন করা হবে। 2, ভারতের অন্তর্ভুক্ত এলাকা, দেশীয় রাজ্যগুলি সবাইকে নিয়ে ইউনিয়ন গঠিত হবে। 3, ভারতীয় সব ক্ষমতার উৎস হবে জনগণ। ভারতের সব নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, সমমর্যাদা ও আইনের শাসন দেওয়া হবে। 5, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা, পেশা
ও সমাবেশের স্বাধীনতা থাকবে। সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণী আর উপজাতিদের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকবে। 7, এটা 6 হয়ে গেল। 7, ভারতের ভূখণ্ড, তার আকাশ, তার সমুদ্র সীমার উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকৃত হবে। আর 8, আন্তর্জাতিক শান্তি রক্ষা, মানব কল্যাণ ও বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোর দেওয়া হয়। এই প্রস্তাবগুলিকে নেহেরু বলেছিলেন একটি ঘোষণা, একটি প্রতিজ্ঞা, একটি অঙ্গীকার, একটি প্রতিশ্রুতি, যা আমরা নিজেদের হাতে সমর্পণ করছি। এরপর শুরু হলো গণপরিষদ এবং বিভিন্ন কমিটির মাধ্যমে গণপরিষদের কাজও শুরু হলো। 8টা কমিটি ছিল: নিয়ম সংক্রান্ত, পরিচালনা সংক্রান্ত, পরামর্শদাতা, খসড়া, কেন্দ্রীয় বিষয়, সংবিধান কমিটি, প্রাদেশিক সংবিধান কমিটি ইত্যাদি। একটা ছিল দেশীয় রাজ্য কমিটি। আচ্ছা, প্রথম থেকেই গণপরিষদের যারা নেতা ছিলেন তারা কিন্তু সংখ্যায় কম। তারা হলেন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আবুল কালাম আজাদ, B.R. আম্বেদকর, G.B. পন্ত, P. সীতারামাইয়া, A.K. আইয়ার, M.G. আয়েঙ্গার, J.B. কৃপালিনী ইত্যাদিরা। এবং এর একটা গুরুত্বপূর্ণ কমিটি হলো খসড়া কমিটি, যে কমিটি সংবিধান লিখবে। এর কাজ হলো সংবিধান প্রণয়ন করা। এই খসড়া কমিটির সভাপতি ছিলেন B.R. আম্বেদকর, আর অন্যান্য সদস্যরা ছিলেন A.K. আয়ার, K.M. মুন্সি, D.P. খৈতান, N.G. আয়েঙ্গার, B.L. মিত্র, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ ইত্যাদি। খসড়া কমিটি গঠনের পরই B.L. মিত্রের সদস্যপদ বাতিল হয়ে যায়। নতুন আসেন মাধব রাও, আর D.P. খৈতানের মৃত্যু হয়, তার জায়গায় আসেন T.T. কৃষ্ণমাচারী। এখন এই সংবিধান রচনা যেটা শুরু হলো, এটা স্বাধীন ভারতের, সার্বভৌম ভারতের প্রথম কাজ। এই সংবিধান ভারতীয়দের হাতে, জনগণের হাতে চূড়ান্ত ক্ষমতা অর্পণ করে এবং ভারতীয় জনগণকে এই সংবিধানের উৎস হিসেবে বর্ণনা করে, যেটা আছে আমাদের সংবিধানের প্রস্তাবনায়। আচ্ছা, এইবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীন হই, আর ভারত ডোমিনিয়ন হয়। ডোমিনিয়ন মানে আমরা স্বাধীন সব ব্যাপারে, কিন্তু সবার ওপরে থাকবেন আমাদের ব্রিটিশ রানী। ব্রিটিশ রানীর কর্তৃত্বাধীনে ভারত হবে, এই ডোমিনিয়ন মর্যাদা। কিন্তু ডোমিনিয়ন মর্যাদাটা নিয়ে আমাদের সুবিধা হচ্ছে, আমরা অনেকগুলো ব্যাপারে সাহায্য পেয়েছি, তাই জন্য আমরা ব্যবসা বাণিজ্য বা নানান ক্ষেত্রে, সেজন্য আমরা ডোমিনিয়ন মর্যাদাটা নিয়েছি। এবং ব্রিটিশ রানী তিনি ভারতীয়দের যে স্বাধীনতা তার এতে কিছু করবেন না, ক্ষমতা প্রয়োগ করবেন না, এটাই মোটামুটি অ্যাকসেপ্টেড ছিল। আর এই সময় 2 বছর লাগে, 2 বছর 11 মাস 18 দিন আমাদের সংবিধান রচনা করতে। সংবিধান সভা শুরু হয় 1946 ডিসেম্বরে, আর সংবিধান রচনা হয় 1949 নভেম্বরে। অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল। এখন এই সংবিধান রচনার জন্য অনেকগুলো পর্যায় ছিল। প্রথমত, বিভিন্ন বিষয়ের উপর সংবিধান সভা দ্বারা গঠিত কমিটিগুলি সবার কাছে রিপোর্ট দেয়। দ্বিতীয়ত, বিভিন্ন রিপোর্ট এবং নিজেদের সংবিধান সংক্রান্ত গবেষণার ভিত্তিতে সংবিধানের একটি প্রাথমিক খসড়া রচিত হয়, যেটা করেন B.N. রাও। খসড়া কমিটি যেটা সংবিধান লেখে, তিনি খসড়া কমিটির চেয়ারম্যান B.R. আম্বেদকর
তিনি একটা বিস্তৃত খসড়া রচনা করেন, যার উপর আলোচনা হয় এবং সকলেই বিস্তারিতভাবে আলোচনায় যোগ দেন। চতুর্থত, বিভিন্ন আলোচনার ভিত্তিতে কিছু সংশোধনীও গৃহীত হয় এবং কংগ্রেস দলের বিশেষজ্ঞ কমিটি এই সংবিধান সংশোধনের অ্যাকসেপ্টেন্স বা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সংবিধান রচনা হয়ে গেল কবে বলছি? 1949 সালের নভেম্বর মাসে। তারপর কি হলো? সংবিধানটি গণপরিষদে পেশ করা হলো এবং নানান আলোচনা হচ্ছে সংবিধান নিয়ে গণপরিষদে। আগে তো কমিটিগুলো কাজ করলো, তারপর গণপরিষদে এটা নিয়ে আলোচনা হতে শুরু করলো, কিছু সংশোধনীয় যুক্ত হলো এবং শেষ পর্যন্ত 1949 সালের 26শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হলো এবং সংবিধান সভা দ্বারা, এবং 395 ধারা 8টি তপশিল তার মধ্যে ছিল, আর স্বাক্ষর করলো এতে 284 জন। এবং এই সংবিধানটা কার্যকর হলো 1950 সালের 26শে জানুয়ারি থেকে। 26শে জানুয়ারি ওই জন্যে আমাদের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে বলে গৃহীত হলো। এই দিনই রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক গানটিকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় এবং ভারত প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত এই দিনটি গুরুত্ব সহকারে গ্রহণ করে। আচ্ছা, তাহলে কি বলছি এরপর? প্রথম নির্বাচন হলো যখন অন দ্য বেসিস অফ দিস সংবিধান, তাতে সেটা হলো কিন্তু 1952 সালে, মানে গৃহীত হলো 50 সালে, তারপর নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন হলো 1952 সালে। এবং এই নির্বাচনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন আমাদের প্রথম রাষ্ট্রপতি আর জওহরলাল নেহেরু হন আমাদের প্রথম প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকার দ্বারা পরিচালিত সরকার, সংসদীয় ধরনে যুক্তরাষ্ট্রীয় আকারে, মানে যুক্তরাষ্ট্র আকার সংসদীয় ধরন, এটা আমি পরের দিন বোঝাবো আমাদের সংবিধান সংক্রান্ত আলোচনায়। হ্যাঁ, যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় শাসন ব্যবস্থা। এবং এখানে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে, আমাদের গণতান্ত্রিক সমাজবাদকে, এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকারকে। মৌলিক অধিকার হিসেবে গৃহীত হওয়া উচিত এমন কিছু অর্থনৈতিক অধিকার যেটা আমরা দিতে পারিনি, সেগুলি নির্দেশমূলক নীতিতে যুক্ত করা হয়েছে। অর্থাৎ আগেকার যেসব আইনগুলো ছিল ব্রিটিশ সরকার দ্বারা প্রণীত, যেমন ভারত সরকার আইন 1858, কাউন্সিল আইন 1861, কাউন্সিল আইন 1892, কাউন্সিল আইন 1909, ভারত সরকার আইন 1990 যেটা মন্টেগু চেমসফোর্ড, আর ভারত সরকার আইন 1935, এগুলো আমাদের ভারতীয়দের দ্বারা ভারতীয় আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে রচিত হয়নি। আমরা নতুন যে সংবিধান পেলাম ভারতীয়দের দ্বারা রচিত ভারতীয় সংবিধান। এইবার এই যে সংবিধান আমি প্রায় শেষ করে এনেছি, আমাদের এই যে সংবিধান এবং যেভাবে এটা রচিত হলো এটার কিছু সমালোচনা হয়। সমালোচনা হচ্ছে যে এই সংবিধান রচনা করার জন্য যে সংবিধান সভা গঠিত হয়েছিল তাতে ভারতের সব জায়গার প্রতিনিধিরা ছিলেন না। বিভিন্ন প্রাদেশিক আইনসভা নির্বাচিত হয়েছিল, সেই প্রাদেশিক আইনসভার সদস্যরাই নির্বাচিত করেছিলেন সংবিধান সভার সদস্যদের। অর্থাৎ এটা ছিল পরোক্ষ নির্বাচন, যেটা অনেকে মানতে চান না গণতান্ত্রিক বলে। এই নির্বাচনটা সকল ভারতীয়রা যোগ দিতে পারেননি, সব ভারতীয় প্রতিনিধি ছিলেন না সংবিধান সভার সদস্যরা,
সেই জন্য এই সংবিধানটাকে অনেকেই বলেন এটা ভারতীয় সংবিধান বা ভারতীয়দের দ্বারা রচিত সংবিধান হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ এখানে সীমিত অংশের জনগণের সীমিত অংশের প্রতিনিধিত্ব দেখেছি। আর রাজ্য থেকেও যারা আসেন তারাও রাজ্যের দ্বারাই মনোনীত হন। সুতরাং এই সংবিধানের উৎসটাই গণতান্ত্রিক নয়। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে হয় যে জনগণের প্রতিনিধিরা হয়তো জানে না অত সাংবিধানিক ব্যাপার, সেক্ষেত্রে তারা হয়তো সংবিধানটা রচনা করলো, তারপর সেই সংবিধানটা গণভোটে দেওয়া হয়, তোমরা মানতে চাও না মানতে চাও না, এই গণভোটে জনগণ ইয়েস বা নো করে, সেই গণভোট ব্যবস্থাও আমরা করিনি। সুতরাং এটা দ্বিতীয় সমালোচনা। তৃতীয় সমালোচনা, এটাকে অনেকেই বলেন কংগ্রেসি দলিল, কারণ গণপরিষদে কংগ্রেস দলেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল এবং তাদের যারা সদস্য তারা নিজেরাই যা আলোচনা করেছেন নিজেদের মধ্যে তার ভিত্তিতেই সংবিধানটি রচিত হয়েছে। ফোর্থ সমালোচনা হচ্ছে এই সংবিধান সভায় বেশিরভাগই ছিলেন আইন ব্যবসায়ী, আইনের লোক, এবং সংবিধান রচনার জন্য যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে 11 জনই ছিলেন আইনবিদ। সুতরাং তারা সংবিধানের আইনগত দিকের খুঁটিনাটি বিষয়ে নজর দিয়েছেন, কিন্তু আর্থসামাজিক পরিবর্তনকে অত গুরুত্ব দেয়নি, যার জন্য অনেকে মনে করেন ভারতের এই সংবিধানটা ভারতের আর্থসামাজিক সমস্যার সমাধান তার পথ নির্দেশ না হয়ে এটা কিছুটা রাজনৈতিক ও আইনগত দলিলে পরিণত হয়েছিল। পঞ্চম সমালোচনা, অনেকে বলেন যে ভারতীয় সংবিধান তারা রচনা করলেন কিন্তু ভারতের প্রয়োজনকে গুরুত্ব দেননি এবং অনেক বিষয় অন্যান্য সংবিধান থেকে নিয়েছে এই সংবিধান সভা। অনেকটাই তো নিয়েছে ব্রিটেন, কিছু নিয়েছে আয়ারল্যান্ড, আরো বিভিন্ন কানাডা, বিভিন্ন জায়গা থেকে, কিছু আবার আমেরিকা থেকেও নেওয়া হয়েছে। বলা হয় যে আমাদের প্রয়োজন না দেখে জোড়া তালি দিয়ে, আর কিছুটা তো নেওয়া হয়েছে আমাদের 1935 ভারত শাসন আইন, বিভিন্ন আইনের বিভিন্ন দেশের সংবিধানকে টুকরো টুকরো করে তুলে রচনা করা হয়েছে। আর আরেকটাও কথা বললেন, অনেকেই সমালোচকরা করেন যে আমাদের উপর প্রভুত্ব করেছে ব্রিটিশ, যাদের বিরুদ্ধে আমাদের ছিল আন্দোলন তাদেরই সংবিধান, আমাদের মেইন ব্যবস্থাটা ব্রিটেনের মতোই সংসদীয়, তাদেরই মেইন ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা কেন আমরা গ্রহণ করলাম, এটার কোনো উত্তর আমরা পাচ্ছি না। আর লাস্ট সমালোচনা হচ্ছে এটা অত্যন্ত বড় সংবিধান, অতিরিক্ত দীর্ঘ। লাস্ট পার্ট অফ মাই ডিসকাশন, এই গণপরিষদের সমালোচনাগুলিকে অনেকেই মানতে চান না, অনেকে এগুলোকে গুরুত্বই দেন না। তার প্রধান কারণ হচ্ছে প্রথম সমালোচনা, যে যদি জনগণের ভোটে সংবিধান সভার সদস্যদের মনোনীত করতে হতো তাহলে অনেক সময় লাগতো, যে সময় দেওয়া আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না। তাই অনেকেই বলেন যে ইচ্ছে না থাকলেও নেতারা, তৎকালীন নেতারা সীমিত ভোটাধিকারের ভিত্তিতেই ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে ক্যাবিনেট মিশন দ্বারা পরিকল্পিত গণপরিষদের প্রস্তাবকে মেনে নেয়। দ্বিতীয় সমালোচনা, যে গণভোটে দেওয়া হয়নি, জনগণ ইয়েস নো করেনি, এটার জন্যও অনেকে বলেন যে গণভোটের সংবিধানকে দেওয়া হয়নি, এ কথা ঠিক, কিন্তু 1952 থেকে কেন্দ্র রাজ্য দুটো স্তরেই বহুবার নির্বাচন হয়েছে এবং বহুবারই দেখা গেছে জনগণ প্রবল উৎসাহে সেই নির্বাচনে যোগদান করেছে। তাই বলা হয় যে প্রত্যক্ষভাবে না হলেও ভারতের জনগণ পরোক্ষভাবে এই সংবিধানকে গ্রহণ করেছে। তৃতীয় সমালোচনার উত্তরে বলা হয় যে স্বাধীনতার আগে ব্রিটিশ শাসনের এই সময়টায় কংগ্রেস দলেরই প্রাধান্য ছিল এবং
প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে যদি সদস্যরা নির্বাচিত হতো তাহলেও সেখানে কংগ্রেস দলেরই প্রাধান্য থাকতো। তাই এই সমালোচনা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আর একটা সমালোচনা আইনজ্ঞদের দ্বারা রচিত, এটাও অনেকে মানেন না, কারণ আইনজ্ঞ নয় এমন অনেক লোকও ছিলেন, তাদের মতও মেনে নেওয়া হয়েছে। আর নেক্সট মত, যেটা ভারতের 1935 ভারত শাসন আইন অনুসারেই রচিত এবং এটা মানা যায় না, কারণ সেই সংবিধান গণতান্ত্রিক সার্বভৌম প্রজাতন্ত্রের সংবিধান ছিল না। আজ ব্রিটিশ ধাঁচের সংবিধান আমরা কেন গ্রহণ করেছি তার উত্তরে বলা হয় যে ওই সময় এই সংবিধানটায় আমরা অভ্যস্ত ছিলাম এবং এটা আমাদের পক্ষে গ্রহণ করা সহজ ছিল। আর পশ্চিমী শিক্ষা প্রাপ্ত যারা ছিলেন আমাদের সংবিধান সভার সদস্য, তারা ব্রিটেনের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে শ্রদ্ধাশীল ছিলেন এবং তাই তারা ব্রিটেনের গণতন্ত্রকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন। আর অন্যান্য দেশ থেকেও আমরা অনেক ব্যবস্থা নিয়েছি এবং সবটাই বিচার করে নেওয়া হয়েছে, অন্ধভাবে নেওয়া হয়নি। আর আরেকটা সমালোচনা যে সংবিধানটা দীর্ঘ, কারণ দীর্ঘ হওয়ার কারণ হলো এখানে নানা সমস্যা আছে ভারতে। সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, ধর্মীয় বিরোধ, আঞ্চলিকতা, সংখ্যালঘু নানা গোষ্ঠী, এই সবের জন্যে ভারতের সংবিধানে বিভিন্ন ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার গুলো যোগ করার জন্যেই ভারতের সংবিধান এত বড় হয়েছে। এবার আমার শেষ বক্তব্য, উপসংহার। এখানে আমি বলতে চাই যে যখন আমাদের সংবিধানটা রচনা করা হলো 1946, ওই বছর আমার জন্ম, তখন কিন্তু ভারতে খুব একটা গণতন্ত্রের ধারণার বিস্তার হয়নি, মানে গণতন্ত্র সম্বন্ধে আমরা খুব একটা ক্লিয়ার ছিলাম না। অধিকাংশ দেশই চারধারে ছিল উপনিবেশের অধীনে, কোথাও ছিল রাজতন্ত্র। সুতরাং যখন আমরা ভারতীয় সংবিধান রচনা করলাম, সেই সময়ের বিচারে আমরা বলতে পারি যে ভারতে যেভাবে ধর্মনিরপেক্ষতা, প্রজাতন্ত্র, গণতন্ত্র, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, মৌলিক অধিকার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, তাতে আমরা পরিষ্কার যে ভারতে তখন গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছে এবং ভারতীয় সংবিধান রচয়িতারা মোটেই তখন গণতন্ত্র বিরোধী নয়, গণতন্ত্রের পক্ষে প্রগতিশীল ভূমিকা পালন করেছে। আর লাস্ট হচ্ছে যে যখন আমরা স্বাধীন হলাম তখন একদিকে ধর্মীয় ভিত্তিতে ভারত বিভাগ, অন্যদিকে দেশীয় রাজ্যে অনেকে আসতে চায়নি, জম্মু কাশ্মীর সমস্যা হয়েছে, আরো কোথাও কোথাও ফোর্স ইউজ করতে হয়েছে। সেখানে নানা আঞ্চলিক ভৌগোলিক সাংস্কৃতিক বৈচিত্র্য, অনেক জায়গায় বিচ্ছিন্নতাবাদী মানসিকতা, এইগুলো সবই ভারতের ঐক্য ও সংহতির ক্ষেত্রে বাধা ছিল। এর সঙ্গে আমরা সে সময় অর্থনৈতিক ভাবেও খুব পিছিয়ে ছিলাম। কাজে ঐক্য সংহতি বজায় রাখা এবং অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা করা, এই দুটো সম্ভব করার জন্যেই ভারতের সংবিধানে কেন্দ্রকে একটু বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, রাজ্যগুলোর ক্ষমতা তুলনামূলকভাবে কিছুটা কম। কিন্তু এটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে প্রয়োজন ছিল বলে সকলের ধারণা এবং এটা অনেকেই সমর্থন করে। ধন্যবাদ, আমার বক্তব্য শেষ।